আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা তেজগাঁ দক্ষিণ থানা আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, মঞ্চ ভূমিষ্ঠ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য মহানগরী এবং থানার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত প্রশাসনের ভাইরা, সম্মানিত এলাকাবাসী, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে মা এবং বোনেরা এবং প্রাণপ্রিয় কর্মী ভাই সব, আমরা শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে। দীর্ঘ 53 বছরের বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, সুদ, ঘুষ, মদ, সন্ত্রাস, রাহাজানি এবং বিশেষ করে দুর্নীতির কবলে পড়ে বাংলাদেশ যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে এদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, শ্রমিক, আবার বৃদ্ধ বনিতা একটি বিশেষ স্লোগানকে সামনে রেখে জনগণের মনের ভাষায় তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে এবং এই আন্দোলনে এদেশের 18 কোটি মানুষের প্রায় সকলেই কোনো না কোনোভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা জানে এদেশে অবিচার করা হয়েছে, এদেশে বৈষম্য করা হয়েছে, এদেশে মানুষের ভোট দিয়ে চলে বলে কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি করা হয়েছে, টেন্ডারবাজি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। আমার দেশের ছাত্র সমাজকে গড়ে তোলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। বিগত 53 বছরের শাসকরা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করেছে। আমার দেশের ছাত্ররা বিদেশ যেতে হতো না যদি এখানে ভালো প্রজেক্ট দেওয়া হতো, কাজ দেওয়া হতো। তারা বিদেশে, আমেরিকায়, লন্ডনে, পৃথিবীর দেশে দেশে বড় বড় তারা প্রজেক্ট চালাচ্ছে, আর সেই মেধাগুলো বিদেশের উন্নয়নের কাজে লাগছে, আমার দেশের উন্নতির কাজে লাগে নাই। আমাদের যুবকদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই। অথচ পৃথিবীর আপনি উন্নত দেশ যে কোনো দিকে যান, যুবকদের এত কাজ, তাদের আড্ডা দেওয়ার কোনো টাইম নাই। আর আমাদের দেশের যুবকদের কোনো কাজ নাই, শুধু আড্ডা আর আড্ডা। তারা রাস্তাঘাটে বসে আড্ডা দিতে দিতে শেষে মা বাবার জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। এদের হাতে মদ তুলে দে, একটা কুচক্রি মল, ইয়াবা তুলে দে, গাঁজা তুলে দে, হিরোইন তুলে দে, অস্ত্র তুলে দেয় এবং তারা এর বিনিময়ে ক্ষমতাকে, নেতৃত্বকে পাকাপোক্ত করে। আজকে আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। শ্রমিকরা কিভাবে মানবতার জীবনযাপন করে, কিভাবে তারা তাদের একবেলা খাবার জোগাড় করতে গিয়ে শুধু খাবার হয়তো জোগাড় করতে পারে, তাদের পরনে কাপড় নেই, চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, সন্তানদেরকে পড়ালেখা করাতে পারে না। বহু গরিব মানুষ তার সন্তান বিক্রি পর্যন্ত করে দেয়। এই অবস্থা বিগত 53 বছর করা হয়েছে। আমাদের ছাত্ররা ধরতে পেরেছে আজকে কোন জায়গায় বৈষম্য করা হয়নি। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে,
কিছু পুলিশকে হয়তো অবৈধ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের কি কোনো সুবিধা দেওয়া হয়েছে? এখন সেই 18 সালের পুলিশ আইন দিয়ে বাংলাদেশ চলে। এখন কি 18 সাল চলতেছে? তাহলে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যে সেক্টরটাকে নিয়ে কোন একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। শুধু ক্ষমতায় গেলে কিভাবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন আর বিদেশে বেগম বাড়ি মানুষ, বিদেশে টাকা পাচার করা, এইসব দুষ্ট চক্র বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে এরা আর কোনোদিন ক্ষমতার দ্বারে কাছে আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ আগামী দিনে দুইটা ঘোষণা শুনে তারা ভোট দেবে। একটা হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ঈমান পোষণ করি, যে আকীদা পোষণ করি, যে তাওহীদ তামাদ্দুন লালন করি, অর্থাৎ আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি এবং রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে কোন বাড়াটি আদর্শ মানব রচিত তন্ত্রমন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ শাসন হোক, এটা কি আপনারা চান? তারা চান না। আমরা বাংলাদেশে কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো তন্ত্রমন্ত্র চাই না। যারাই ক্ষমতা চালাতে চান, 90% উপরে মুসলমানের দেশ, এখানে কোনো সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদ বাংলাদেশ শাসন করতে পারবেন না। 2 নম্বর হলো এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। নিজ দলের মধ্যে চরিত্রের বালা নাই, শৃঙ্খলা নাই, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি এবং নানা হাবিজাবি কারবার, এইসব দল বাংলাদেশে বহুদিন শাসন করেছে। তারা এখন রেস্টে যাক, তারা এখন পরিশুদ্ধ হোক, তারা আগে সংশোধন হোক। বাংলাদেশ চালাতে হবে এমন একটা দলকে যে দলের দীর্ঘ পরীক্ষায় যারা উত্তীর্ণ, দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যাদের রয়েছে, যারা প্রতিকূল পরিবেশে মাইলকে বাংলাদেশে যারা টিকতে পেরেছে, সেই ধরনের একটা দলের বাংলাদেশ শাসন করা হবে। বাংলাদেশের মানুষেরা বলছে আমরা তো সবাইকে দেখলাম, এখন দেখার বাকি কে? কে বাকি? নাম একদিকে বলতে পারেন নাই, কে বাকি? বাংলাদেশের মানুষের এখন জনপ্রিয় স্লোগান হলো আল্লাহর আইন চাই। দেখি সবাই একদিকে বলেন, দেখি আল্লাহর আইন চাই। সবাই এখন বলে নাই আল্লাহর আইন চাই। এই স্লোগানে পাড়া মহল্লা সব ঘরে ঘরে, পাড়ায় মহল্লায় এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালাই দেখেছি, আমরা 100% সফল হয়েছি। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80 দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে, তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যায়। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে, সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে।
রাজনীতিতে কত বেটা আমরা দেখেছি বিক্রি হয়েছে, কতজনকে দেখেছি ঘরের ভিতরে থেকে হরতাল পালন করেছে, কতজনকে দেখেছি আমরা খুঁজে পাওয়া যায়নি। আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরেও আমরা বুকের পাটাকে শক্ত করে রাজপথেই নারাই তকবীর স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের হাজার হাজার ভাই আহত হয়েছে, শত শত ভাইকে আমরা আল্লাহর রাহে কুরবানি করেছি। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম রক্ষায় একটা আপোষহীন, একটা শক্তিশালী, দায়িত্বশীল, একটা ক্যাপাবল রাজনৈতিক দল বাংলাদেশকে টিকায় রাখার জন্য দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে আপনারা দেখেন। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগ যা লুটপাট করে ফেলছে, এই বাংলাদেশে এই আওয়ামী জাহিলিয়াত আর ফিরে আসবেন না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে দেশের মানুষ আর কবুল করবে না। করবে? এরা ভোট চাইবার কোন অধিকার রাখে? এরা তো ভোটে বিশ্বাসই করে না। 3-4বার ইলেকশন করলো না তাদের অধীনে, তারা তো ভোটে বিশ্বাস করে না। ভোট বিশ্বাস করে তো ভোট দিনের বেলা দিতে হবে, তারা ভোট করতে রাতের বেলা, আর ভোট দিতে সব দিন আর করতে না, কোন মানুষ ভোট দেয় নাই। সুতরাং এরা ভোটে বিশ্বাস করে না। তাদের জনগণের কাছে ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার আছে? যাদের হাত রক্তে রঞ্জিত, তারা যখন মানুষের কাছে যাবে, মানুষ তো জুতা মারবে তাদের গায়ে, ঠিক না? সুতরাং ওরা ভোটে আসতেই পারবে না, আসার কোনো কারণে নেই। আর বাকি দল যা আছে সেগুলোকে এখন জনগণ কম্পেয়ার করবে। তাদেরকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে, গণতন্ত্রকে রক্ষা করা যাবে, ইসলামকে মর্যাদা দেওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা যাবে। এটা ঠিক করতে হবে দেশের জনগণকে। আমরা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত না। আমরা ক্ষমতায় না গিয়েও বহু কাজ আমরা করতে পারি, পারি কিনা? কিন্তু ক্ষমতা দরকার দেশের জনগণের জন্য। আর কত দেশের জনগণ মাইর খাবে, আর কত প্রতারিত হবে, আর কত আমার শ্রমিক ভাই রক্ত জ্বালাবে, আর কত আমাদের শিক্ষকরা ডিপ্রাইভ থাকবে। এই দেশে কোন ক্লাস আজকে বঞ্চিত নয়? সুতরাং সকল শ্রেণী পেশার মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য, যার যার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র সমাজ, সবার মেধাকে যেখানে কাজে লাগানো হবে, মূল্যায়ন করা হবে। আমরা যদি আমাদের হাতে রাষ্ট্রের চালিকা শক্তি আসে, আমরা জনগণকে ডেকে ডেকে এই এলাকার জন্য যে উন্নয়ন ফান্ড আসবে, এলাকার জনগণকে ডেকে তাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে, এখানে যদি বাস্তবায়নের কোনো মেধাবী লোক থাকে, ইয়াং হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, তাদের মধ্যে যদি কোনো সেই ফিল্ডে কোনো এক্সপার্টিস থাকে, আমরা সেটাকে কাজে লাগাবো। রাষ্ট্র শুধু কয়েকজন মন্ত্রী আর এমপি চালাবে না, রাষ্ট্র চালাবে দেশের জনগণ ইনশাআল্লাহ। আমরা সেই ধরনের একটা ইনক্লুসিভ, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, বাংলাদেশের বহু রাজনৈতিক দল এটার নামও জীবনে শুনে। আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। সরকার সব ধনী ব্যক্তিদের তালিকা করে বাসায় গিয়ে সুন্দর করে যাকাত নিয়ে আসবে, আবার সব গরিবদের তালিকা করে সেই গরিব মানুষের বাসায় গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বিনয়ের মতো ভাবে বলা হবে যে আপনি তো আমাদের রাষ্ট্রের নাগরিক, আপনাকে আমরা কিছু সহযোগিতা করতে চাই, বেয়াদবি যদি না নেন, মনে কষ্ট না নেন, তাহলে আপনার পাশে আমরা দাঁড়াতে চাই। যাকে দেওয়া হবে সে তাকে আন্ডারমাইন করা হয়েছে মনে করবে না, তার মর্যাদা রক্ষা করে তার পায়ে পড়ে রাষ্ট্র বলবে আপনাকে আমরা উঠাতে চাই, আপনি কি চান? তিনি বললেন ঠিক আছে, আমাকে 5 লাখ টাকা দেন, আমি এইটাই শুধু চাই, আমি একটা শখ করব, আমার ছেলেকে একটা শখ দিব, অথবা একজনকে বিদেশ পাঠাবো, অথবা হালের বলদ কিনে দিব, অথবা শাকসবজি বাজার দিবে, আমরা তাকে টাকা দিব। একবারই দিবে, একজন মানুষ একবারই জাকাত নেবে, দ্বিতীয়বার জাকাত নেবে, দিতে হবে না। এরকম পর্চে আসে না স্টাইলে আমরা ব্যাংক ফাউন্ডেশন করে তুলবো, কল্যাণ ফান্ড করে তুলবো, যে ফান্ড থেকে, যেমন এই এলাকায় একটা ফান্ড থাকবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহমদ সাহেবের মতো জনগণের নেতৃত্বে, এখানে যারা কর্জে হাসানা নিতে চায়, কর্জে হাসানা হলো সুদ দেওয়া লাগবে না। আপনি 3 লাখ টাকা নিলেন, সার্টেন টাইমে এই 3 লাখ টাকাই ফেরত দিলেন, আর যদি আপনি দিতে না পারেন সময় বাড়ায় নেবেন। তাহলে ধরেন একটা করে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে, আপনি কার্ড পাঞ্চ করে 50,000 টাকা উঠে নিলেন, 1 লাখ টাকা উঠে নিলেন, 2 লাখ টাকা উঠে নিলেন। এটা জাকাত থেকে আসবে, কর্জে আসান ফান্ড থেকে আসবে। এটা রাষ্ট্রকেও কোথা থেকে দেওয়া লাগবে না, আর রাষ্ট্রের ফান্ড তো আছে,
এই যে চিন্তাগুলো, ফরজে হাসানা কি জিনিস, বাংলাদেশের ট্র্যাডিশনাল পার্টিগুলোর নেতাদেরকে স্লিপ দিয়ে বলে যে ফরজে হাসানাকে বুঝিয়ে দেন, এ তো মাটিতে বসে যাবে, কি ফরজে হাসানা, কি পাগলের পড়া। হ্যাঁ, তাকে বলেন যে আপনি যাকাত ভিত্তিক বর্তনী 2 লাইন পণ, তার পায়জামা গরম হয়ে যাবে। এটা তো তাদের দাঁড়াই না। আমরা যেটা করতে পারবো এটা বাংলাদেশের অনেকের ধারণার মধ্যেই নাই। এটা ওয়ার্ল্ডে একটা সেরা রাষ্ট্র হবে। এখানে কোনো মাস্তানতন্ত্র মাফিয়াতন্ত্র চলবে না, চক্রান্ত চলবে না। মানুষ স্বাধীন হয়ে সোজা হয়ে দাঁড়াবে, আমার দেশ আমার বাংলাদেশ, আমি স্বাধীনভাবে চলবো। চুরি ডাকাতি ছিনতাই রাজধানী, চোর ডাকাত ছিনতাই রাজধানী যারা করে, এদেরকে আমরা টাইম দিয়ে দিব 6 মাস। 6 মাস যদি ভালো হয়ে যাও, আমরা বলবো তোমরা কি চাও, তোমাদের চাকরির কারণে আমরা চাকরি দিব, বিদেশ যেতে চাইলে বিদেশ যাও, তোমরা যদি যেটা চাও, বিয়ে করতে পারো না পয়সা নাও, যা লাগে আমরা দিয়ে দিব। আপনার 95% ভালো হয়ে যাবে, আর 5% ভালো না হলে এদেরকে মামার বাড়ি পড়াই দিব, লালুকে পড়াই দিব। সেখানে কিছু লোকদেরকে পাঠানো হবে, তারা এদেরকে প্রশিক্ষণ দিবে, বুঝাবে যে কেন ভালো মানুষ হওয়া দরকার। ওখানে পোলা দেওয়া হবে, কোরমা দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, মা বাবাকে দেখতে যেতে দেওয়া হবে, স্ত্রী তাকে স্ত্রীকে যেতে দেওয়া হবে, সবাই মিলে পোলাও বিরিয়ানি খাওয়াইতে হবে, বুঝে দেয়া। ওখান থেকেও আরো 1% ভালো হবে। আর 1% 2% যে থাকে, তাহলে কারাগারের যে জেলা সুপার, তারপরে ওখানে যে কারারক্ষী আছে, তাদের তো কিছু বেতন দিতে হবে না, তাহলে 1% দখলে কারাগার থাকবে। বাংলাদেশ ভালো হইতে শুধু প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সব ক্লাসের মানুষকে জানাই দেবে, ধরেন ডাক্তার শফিকুর রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, ইনশাআল্লাহ বলেন, তাহলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলবেন, শ্রমিকদেরকে কমিশন করে দিবেন, শ্রমিকদের সমস্যা দূর করার জন্য একটা শ্রম কমিশন হবে, একটা হবে